desirable and undesirable outcomes, right? So in such cases we can call, or in such situation is called dilemma, right? Didn't understand? Okay. Dilemma হচ্ছে যখন আপনি কোনো একটা ডিসিশন নেবেন, সেই ডিসিশনটার কিছু ভালো এবং মন্দ দুই ধরনেরই কনসিকোয়েন্সেস থাকতে পারে, তখন সেই ধরনের সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডিলেমা। হ্যাঁ, যখন এথিক্যালি আপনি এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েন বা আনসার্টিনিটির মধ্যে পড়েন, তখন সেটাকে আমরা বলছি কি এথিক্যাল ডিলেমা। ওকে, এখন জি আমরা যদি নরমালি যদি যে কোনো ডিসিশনে নিতে যাই তাহলে ওইটা তো দুইটাই ইয়ে থাকে, কিন্তু ভালো দিক একটু খারাপ দিক। তার মানে কি আমরা যত ডিসিশন নেব সবগুলো কি ডিলেমার আন্ডারে পড়বে নাকি না? এখন লেটস সে আজকে বৃষ্টি হয়েছে, রাইট? সো আজকে বৃষ্টি হয়েছে, আপনারা যখন বাসা থেকে বের হতে চাচ্ছেন তখন দেখছেন যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, স্টিল ইউ ক্যান, রাইট? তারপরেও আমরা এসছি। এখন এখানে কি আমরা ডিলেমায় ভুগেছি? আমরা কিন্তু এখানে ডিলেমায় ভুগিনি, কারণ আমরা জানি যে এটাতে আসলে রাইট ভার্সেস রং কোনটা আমি চুজ করব। রাইটটা চুজ করব। রাইটটা কি? যে বৃষ্টি হলেও আমার অ্যাকচুয়ালি যেতে হবে, রাইট? সো আপনার যখন এথিক্যাল চয়েসেস আপনি মেক করেন তখন দুই টাইপের চয়েস থাকে, একটা হচ্ছে রাইট ভার্সেস রং, আর একটা হচ্ছে রাইট ভার্সেস রাইট। যখন রাইট ভার্সেস রাইট মানে আসছে, সিচুয়েশনস আসছে, তখনই ডিলেমাটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। বুঝতে পেরেছেন? সো অবভিয়াসলি যখন আমরা এই ধরনের এথিক্যাল ডিলেমায় ভুগবো, আমাদের কিছু মেথডস এন্ড থিওরি অ্যাপ্লাই করে ডিসিশন মেক করতে হবে। ওকে, সো সেই ডিসিশনগুলোকে বলা হচ্ছে বা থিওরিগুলোকে বলা হচ্ছে এথিক্যাল ডিসিশন মেকিং থিওরিজ। ওকে, সো এথিক্যাল ডিলেমা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। লেটস সে আপনার কোম্পানি তে আপনি এমন একটা সিচুয়েশনে পড়লেন যখন কিনা আপনার ইনভেস্টর এন্ড এমপ্লয়ি দুইজনের মধ্যে আপনার কোনো একজনকে চুজ করতে হবে। লেটস সে আপনার হচ্ছে এমপ্লয়িদের স্যালারি ইনক্রিজ করবেন আর আপনি আপনার ইনভেস্টরদের প্রফিট ইনক্রিজ করবেন। এরকম কেসগুলোকে বলা হচ্ছে আপনার এথিক্যাল ডিলেমা, যে আপনি এমন একটা পজিশনে পড়ে গিয়েছেন যে আপনার দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হচ্ছে। দুইটাই পজিটিভ, বাট আপনি কোনটা করবেন? সো এই ধরনের সিচুয়েশনগুলোকে বলা হচ্ছে ডিলেমা। মানে একটা যদি আমরা করি তাহলে ওটাকে কি বলবো? কোন একটা যদি obviously আপনার তো একটা চুজ করতেই হবে, বাট সেটা আপনি কিভাবে চুজ করবেন সেটার জন্যই আমাদের থিওরিগুলো পড়তে হবে। সেটার জন্যই আমাদের কিছু স্টেপস, কিছু ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে কোন একটা ডিসিশন মেকিং এর আগে। ওকে ওকে, যেটা বললাম যে আমাদের দুই টাইপের এথিক্যাল চয়েস থাকতে পারে, একটা হচ্ছে রাইট ভার্সেস রং, একটা হচ্ছে কি রাইট ভার্সেস রাইট। রাইট ভার্সেস রাইট কখন হচ্ছে? যখন সিচুয়েশনে আপনার কি হচ্ছে, আপনার প্রত্যেকটা ডিসিশনে ডিজায়ারেবল এন্ড আনডিজায়ারেবল কনসিকোয়েন্সেস থাকতে পারে। ওকে ওকে, এন্ড here we will choose lesser of two evils। তার মানে যেখানে কনসিকোয়েন্সেস কম খারাপ হবে, যেখানে রেজাল্টটা আউটকামটা কম খারাপ আসবে সেটা চুজ করতে হবে, রাইট? বা বেশি ভালো হবে। আচ্ছা, আর অবজেক্টিভটা কি? মেক আ ডিফেন্সিবল ডিসিশন। ডিফেন্সিবল ডিসিশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আপনি যেই ডিসিশনই নেন না কেন তার এগেইনস্টে আপনার খুবই ফার্ম লজিক থাকতে হবে। ওকে, যেন আপনার সেই ডিসিশনটা এগেইনস্টে
or questionable না হয় আপনার ডিসিশন। ওকে, questionable হলেও you can defend it, বুঝতে পারছেন? Okay, so there are 3 ethical decision models. 3 models. First one is utilitarian model. Utilitarian model is based on an ethical decision where it produces the good of greatest number of people. That means greatest number of people will be benefited from this decision. যে কোন একটা ডিসিশন নিব যেটা থেকে আমার অধিক সংখ্যক মানুষ লাভজনক হবে, এই ধরনের ডিসিশন মেক করার জন্য আমরা ইউটিলিটারিয়ান মডেল ফলো করি। ওকে, সো যদি এরকম কোনো ডিসিশন আমরা মেক করি, এটাকে আপনারা এর আগেও এরকম ডিসিশন মেকিং থিওরিজ পড়েছিলাম, তাই না? সেই কনসিকোয়েন্স বেসড আর কি ছিল, প্রিন্সিপাল বেসড, এগুলো ছিল, তাই না? আর প্রত্যেকটার একটা ডিফারেন্ট একটা করে অবজেক্টিভ ছিল, মানে একটা করে কি পয়েন্ট ছিল যেটাতে ফোকাস করে আমরা ডিসিশনগুলো মেক করছিলাম। সো এই মডেলগুলোর ক্ষেত্রেও তাই, ইউটিলিটারিয়ান মডেলে আমরা ফোকাসিং পয়েন্টে রাখবো, কি পয়েন্টে থাকবে যে greatest number of people must be benefited from that decision. Okay, আচ্ছা, এরপরে আসেন মোরাল রাইটস মডেল। মোরাল রাইটস মানে কি বোঝাচ্ছে? মোরাল রাইটস মানে বোঝাচ্ছে যে একটা মানুষের ফান্ডামেন্টাল যে রাইট সেগুলো দেয়া, সেগুলো প্রোভাইড করা। ফান্ডামেন্টাল রাইটস এন্ড প্রিভিলেজেস অফ the people affected by your decision. Let's say আপনি আপনার এমপ্লয়িদেরকে মিনিমাম যে ওয়েজেস দেয়া সেটা এমপ্লয়িদেরকে দিতে হবে, রাইট? কারণ এটা তাদের ফান্ডামেন্টাল রাইটস, সো সেটা আপনার মাথায় রেখে ডিসিশন নিতে হবে। ওকে, আপনি একটা গ্রুপ অফ পিপলকে ওয়েজেস দিলেন, আরেকটা গ্রুপ অফ পিপলকে ওয়েজেস মানে তো বুঝি, সো ওয়েজেস দিলেন, তাদের হচ্ছে ডিজার্ভিং ওয়েজেস দিলেন, আরেকটা গ্রুপ অফ পিপলকে দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি মোরাল রাইটস মডেল ফলো করছেন না, বুঝতে পেরেছি? মানে মৌলিক অধিকার পালন করা। এক্স্যাক্টলি, সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতে হবে ওয়েজেসটা, যারা যেরকম ডিজার্ভ, হ্যাঁ, এটা তাদের কি ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা, প্রিভিলেজ বলতে বোঝাচ্ছে লেটস সে আপনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে দেয়া হচ্ছে লেটস সে আপনার 8 আওয়ার্স পার ডে, ঠিক আছে? এখন 8 আওয়ার্স এর মধ্যে লেটস সে সামওয়ান ইজ সিক অর সামওয়ান, মানে কেউ ছুটি, যে ব্যাপারটা ধরেন বছরে 20টা ছুটি, এখন 20টা ছুটি আপনাকে দিতে হবে, এটা কি একটা আপনি এমপ্লয়িকে প্রিভিলেজ দিচ্ছেন, রাইট? সো এটা কি আপনার ফান্ডামেন্টাল প্রিভিলেজ, রাইট? এমন না যে আপনি তাকে এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছেন, সো এটা আপনার দিতে হবে আর। এন্ড জাস্টিস মডেল হচ্ছে আপনার an ethical decision is one that distributes benefits and harms among individuals in a fair, equitable or impartial way. That means আপনার কোম্পানির প্রফিট হতে পারে, লস হতে পারে, সেই প্রফিট হলে প্রফিটের যে অ্যামাউন্টটা থাকবে সেটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে among the employees or the investors, and যদি সেটা লস হয় সেটাও কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। জাস্টিস মডেল খুবই মানে কমন সেন্সের ব্যাপার, রাইট? ওকে, সো অবভিয়াসলি আমার এই তিনটা মডেল যখন আমি এট আ টাইম অ্যাপ্লাই করে কোনো একটা ডিসিশন নিব, দেন উই উইল গেট অ্যান আইডিয়াল আউটকাম। ওকে, বুঝতে পেরেছি? সো যে কোনো ডিসিশন মেক করার সময় আমাদের তিনটা মডেল অ্যাপ্লাই করতে হবে। কি কি মডেল ছিল? ইউটিলিটারিয়ান, মোরাল রাইটস এন্ড জাস্টিস। ইউটিলিটারিয়ানে কি ছিল? maximum numbers of people will get benefited, and moral rights
ম্যাম মোরালটা আর জাস্টিসটা সিমিলার না? নট রিয়েলি। মোরাল হচ্ছে কি রাইট, অধিকার আছে, আর জাস্টিসটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন। সেটা লাভ হতে পারে, লসও হতে পারে। মোরাল রাইট হচ্ছে শুধু প্রিভিলেজ, শুধু লাভের কথা সে চিন্তা করছে। হ্যাঁ, কথা বুদ্ধি যাইতেছে। আর এইগুলা যদি আরে আমার সারাউন্ডিং আমার যায়, বুঝতে আমি কেমনে বুঝি? আচ্ছা দেখেন, এখন আমরা দেখলাম যে কতগুলো মডেল ফলো করে আমাদের কোনো একটা ডিসিশন নিতে হবে। এখন এরকম কোন একটা সিচুয়েশন যে এথিক্যাল ডিলেমায় আপনি পড়ে গেছেন, তো সেটাকে কিভাবে সলভ করব, ডিসিশনটা নিব কিভাবে? ডিসিশনটা নেওয়ার জন্য কিছু স্টেপস ফলো করতে হবে। কিছু স্টেপস ফলো করতে হবে। we maybe have 8 steps. সো এই স্টেপস গুলো ফলো করলে তখনই আমি একটা কনক্রিট এন্ড রাইট ডিসিশন নিতে পারবো। অ্যাকচুয়ালি কোনো ডিসিশনই রাইট না, কোনো ডিসিশনই কখনো রাইট হবে না। যা ডিসিশনই নেই সেটার কিছু ব্যাড কনসিকোয়েন্সেস থাকবে। হ্যাঁ, বাট আপনার যেটা we need to choose what lesser of two evils, right? So first of all we need to describe the problem. That means we need to determine that the problem what we are facing, it's actually a moral dilemma that needs to follow an ethical model. যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা আসলেই একটা মোরাল ডিলেমার মধ্যে পড়ে এবং সেটা সলভ করতে হলে আমার একটা মডেল অ্যাপ্লাই করতে হবে। এটা ফার্স্টে আমার বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কি, প্রবলেমটা কি অ্যাকচুয়ালি ডিলেমার মধ্যে পড়ছে নাকি পড়ছে না। এখন প্রবলেম ডিলেমার মধ্যে পড়ছে না, আপনি তারপরেও সেখানে মডেল টডেল অ্যাপ্লাই করে একাকার করে ফেললেন, তাহলে তো হলো না। বুঝতে পারছেন? এখন দেখেন আরেকটা ব্যাপার দেখতে হবে, কনসিডার দ্য নেচার অফ দ্য প্রবলেম এন্ড এনি সাইন্স অফ দ্য প্রবলেম এন্ড এনশিওর দ্যাট ইউ আর অ্যাটেম্পটিং টু সলভ দ্য ইস্যু এন্ড নট জাস্ট ইটস সাইন্স। দ্যাট মিনস আপনি অ্যাজিউম করছেন যে একটা প্রবলেম আছে বা আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা এক্সিস্ট করে না। সো আপনার এটা মেক শিওর করতে হবে যে আপনি প্রবলেমের শুধু সায়েন্স দেখে যে প্রবলেম আসতে পারে এটা দেখে কোনো থিওরি অ্যাপ্লাই করে ডিসিশন নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে এটা খুব বেশি নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে আপনার লাইফে, আপনার সোসাইটিতে, আপনার কোম্পানিতে। ওকে, সো অবভিয়াসলি আমাদের আগে প্রবলেমটা ডিসক্রাইব করতে হবে এন্ড কি করতে হবে, এই যে প্রবলেমটার সার্কামস্ট্যান্সেস গুলো আপনার মানে তাদেরকে দিয়ে এফেক্টেড, বা ধরেন প্রবলেম গুলো অ্যাকচুয়ালি কাদের দ্বারা ক্রিয়েট হচ্ছে বা প্রবলেমটার সারাউন্ডিংস কি। ঠিক আছে, প্রবলেমটা লেটস সে কেউ একজন ক্রিয়েট করছে, তো সেটা আইডেন্টিফাই করতে হবে যে এই প্রবলেমটা কেউ ক্রিয়েট করছে বা প্রবলেমটার আশেপাশে অ্যাকচুয়ালি কি এক্সিস্ট করছে। হ্যাঁ, সো ওভারঅল আমাদের স্টেপ 1 এ we need to describe the problem, মানে প্রবলেমের নেচারটা আমরা বুঝবো জাস্ট। হ্যাঁ, আচ্ছা এখন সেকেন্ডে আপনার কি করতে হবে, সেকেন্ড স্টেপে ডিটারমিন whether there is an ethical dilemma. There might be some dilemma, but এই ডিলেমাটা এথিক্যাল কিনা সেটা আমার এনশিওর করতে হবে। ঠিক আছে, এখন লেটস সে আপনার অফিসের একজন এমপ্লয়ি, লেটস সে হচ্ছে চুরি করছে অথবা ঘুষ নিছে। হ্যাঁ, এখন চুরি করছে বা ঘুষ নিছে এরকম কিছু হলে আপনি কি করবেন? তাকে বের করে দিতে পারেন, টার্মিনেট করতে পারেন, অর সাসপেন্ড করতে পারেন, কিছু রাইট।
আর whatever আপনি মারতেও পারেন আর পুলিশে ধরা যেতে পারে ঠিক আছে মানে তার একটা পানিশমেন্ট হবে রাইট এখন এই এমপ্লয়িটাকে আপনি যে পানিশ করবেন এটা পানিশ করবেন নাকি করবেন না বা কোন ধরনের পানিশমেন্টটাকে দিবেন এটা তো এক ধরনের ডিলেমা রাইট যে এমপ্লয়িটা চুরি করছে তাকে এখন আমি পুলিশের হাতে দিয়ে দিব নাকি আমরা এখান থেকে টারমিনেট করে দিব রাইট সো এই দুইটার মধ্যে আমি কোনটা চুজ করব এটা একটা ডিলেমা হতে পারে বাট এই ডিলেমাটা কখন এথিক্যাল হবে বলতে পারে এখানে আবার এথিক্যাল ম্যাম তাকে চান্সে না মেরে পুলিশের কাছে হস্তান্তর করা না এই ডিলেমাটা একটা ডিলেমা রাইট কিন্তু এই ডিলেমাটা কি এথিক্যাল স্যার ম্যাম সে চুরি করছে Ma'am, তাকে ধরছি ওইখানে আমরা এথিক্স কেন আসবে না এথিক্যাল হবে যদি আমাদের সিটিজেন হিসেবে যেটা করা উচিত জানি ওই তো ভাবতে জিনিসটা আছে। ফলো করে আমাদের স্টেপগুলো আমরা ফলো করে আমাদের নিজের থেকে কোনো ডিসিশন না নিয়ে ইম্পালসে এসে মারা অথবা এখন এই এমপ্লয়িটা যদি এরকম হয় যে 10 বছর ধরে আপনার এখানে কাজ করছে and he was loyal তখন কি হবে তাকে একটা চান্স দিব না তখন ভাবতে হবে এরকম কাজ কেন করলো then And there is an ethical dilemma right যে এখন আপনি কি করবেন কারণ he has already proven his loyalty before এখন সে এই কাজটা কেন করছে তখন কিন্তু একটা এথিক্যাল ডিলেমা ক্রিয়েট হচ্ছে ফার্স্ট সিনারিওতে কিন্তু এথিক্যাল ডিলেমা ছিল না ডিলেমা ছিল বাট এথিক্যাল ডিলেমা ছিল না সো স্টেপ 2 তে আমার এটা ডিটারমাইন করতে হবে যে অ্যাকচুয়ালি কি এই ডিলেমাটা একটা এথিক্যাল ডিলেমা বুঝতে পেরেছেন স্টেপ 1 এ আপনি প্রবলেমটাকে ডেসক্রাইব করবেন যে প্রবলেমটা কি প্রবলেমের সারাউন্ডিং কি প্রবলেমটা কেন হচ্ছে রাইট প্রবলেমটা যে অ্যাকচুয়ালি প্রবলেম সেটা আপনি ডিফাইন করলেন স্টেপ 2 তে এই প্রবলেমটা যে একটা এথিক্যাল ডিলেমা এই সিচুয়েশনটা যে একটা এথিক্যাল ডিলেমা এটা আপনি ডিটারমিন করলেন বুঝতে পেরেছি এখন ধরেন এই যে ফর এক্সাম্পল এখানে আপনার এক্সাম্পলস দেয়া আছে লেটস সে আপনি প্রাইভেসি এন্ড অ্যাভয়েডেন্স অফ হার্ম এই দুইটার মধ্যে আপনার যে কোনো একটা চুজ করতে হবে আপনি প্রাইভেসি চুজ করবেন নাকি আপনার হার্মকে অ্যাভয়েড করবেন লেটস সে যখন কোভিড আপনার স্প্রেড হলো হ্যাঁ তো হসপিটালে কি হচ্ছে আপনার মানে পেশেন্ট ডেটা যেগুলো তো সিকিউর থাকা উচিত রাইট এখন পেশেন্ট ডেটা যদি সিকিউর রাখে তাহলে এই রোগটার কি হবে আপনার মানে মেডিসিন কিন্তু আপনি বের করতে পারবেন না আপনার রিসার্চ করতে হবে তাই না নতুন একটা রোগ যেটা রিসার্চ না করলে আপনি তো মেডিসিন এটার বের করতে পারছেন না তাহলে কি হচ্ছে এখানে আপনার প্রাইভেসিটা কিন্তু থাকছে না যদি আপনি হার্মকে অ্যাভয়েড করতে চান বুঝতে পেরেছেন তো এখানেও কিন্তু এই ধরনের ডিসিশন প্রথম দিকেই নিয়ে ফেলেনি গভর্নমেন্ট দেয়ার ওয়াজ ডিলেমা বুঝতে পেরেছি আচ্ছা ফ্রিডম ভার্সেস সেফটি ফ্রিডম দিবেন নাকি সেফটিকে ইম্পর্টেন্স দিবেন সেফটি ফ্রিডম দুটোই দিব সেফটি দিন না কিন্তু মারাই ছিল ফ্রিডমই দেখ নিজের মন মতন বাঁচো যেখানে আমি এখানে ফ্রিডম চুজ করব হ্যাঁ ফ্রিডম চুজ করবেন আচ্ছা দেখেন না, কেউ safety। কিন্তু সবাই কিন্তু সেম রেজাল্ট চুজ করবেন না মানে সেম ডিসিশন নেবেন না তুমি মাউন্টেন ঠিক আছে কমপ্লেক্স করছো এন্ড এটা নিয়ে আপনার দেখবেন যে আপনারা যেহেতু এই পড়াশোনা করছেন দেখবেন যে এথিক্যাল ডিলেমা নিয়ে অনেক ধরনের কিন্তু পাবলিকেশন আছে ডিলেমা নিয়ে ঠিক আছে এই এথিক্স ইন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমাদের কান্ট্রিতে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না বাট এটা নিয়ে অনেক রিসার্চ আছে এখনো চলছে ঠিক আছে যে আপনি অ্যাকচুয়ালি কোনটা চুজ করবেন কারোর সাথেই কারো মতে কিন্তু মিল হবে না আপনার কাছে একটা জিনিস রাইট মনে হচ্ছে আমার কাছে ডিফারেন্ট একটা জিনিস রাইট মনে হতেই পারে রাইট সো যাই হোক তো আপনার ফ্রিডম ভার্সেস সেফটি দিকে জিতবে ম্যাম ফ্রিডম ভার্সেস সেফটির Freedom, মধ্যে freedom, আপনার freedom. সিচুয়েশনটা আর freedom আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলে করতে হবে যে পরে ওই individual সিচুয়েশনে সম্পর্কে আপনার তাহলে ফ্রিডম safety দরকার issue নাকি হতে পারে। সেফটি দরকার লেটস সে আপনি হচ্ছে আপনার একটা ছোট বোন আছে
হ্যাঁ এখন সে রাত 9টার সময় ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, হ্যাঁ এটা তার ফ্রিডম দরকার। এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তার ফ্রিডম দিবেন নাকি সেফটি নিয়ে চিন্তা করবেন? সেফটি না, অবশ্যই সেফটি। সাথে চলে যাব। মানে কেসের উপর ডিপেন্ড করে। তুমি সাথে চলে যাবে ওই যে রোজা একটা ছোট মনে ভাবি ফ্রিডম আর সেফটি বলছে প্যারেন্টিং বলে ম্যাম রাতুল যেহেতু বলছে ঠিকই বলছে। তাহলে তার ফ্রিডম দিলেন না। দেখেন সাথে চলে যাওয়া মানে কি? তাহলে তো সে আর ফ্রিডম পাচ্ছে না। সেফটি কথা আপনি চিন্তা করেন। তাহলে তো সেফটির কথাই আপনি কিন্তু ফার্স্টে কিন্তু চিন্তা বাসা না ম্যাম আমরা সাথে যাবো না, একটু দূর দূরে থেকে যাবো। ফ্রিডম এন্ড সেফটি। এটা এক প্রজেক্ট বানাই। সেফটিটাই আপনার ফার্স্টে কিন্তু মাথায় আসবে। জি ম্যাম, অবশ্যই। থামতো তোরা ব্যাচেলরের জন্য একটা অ্যাপ তৈরি কর। অ্যাপে কি থাকবে সেফটি? আচ্ছা ফ্রিডম ব্যাচেলরদের রুম বুঝাচ্ছ। তুই আগে বাড়ি হলাম আমি তারপর তুই বুঝবি বুঝবি। লাইগালা আছে। তুই তুই বাড়ি হলাম তোর বাবা বাড়ি। আমি বাড়ি কথা বুঝছ না। তোমরা কোন বাইরে গিয়ে মারামারি আচ্ছা করছিস? দেখেন স্টেপ 3 তে আচ্ছা স্টেপ 2 তে আপনি ডিটারমাইন করলেন যে এটা একটা এথিক্যাল ডিলেমা। এখন স্টেপ 3 তে আপনার কি করতে হবে? র‍্যাঙ্ক করতে হবে। তার মানে আপনার কতগুলো পসিবল আপনার ডিসিশন থাকতে পারে, তাই না? যখনই এথিক্যাল ডিলেমার মধ্যে আসি, এই যে আপনি চুজ করলেন যে ফ্রিডম দিবেন নাকি সেফটি দিবেন, এর মধ্যে কিন্তু আপনি একটা চুজ করে ফেলতেছেন যে আমি ফ্রিডমকে প্রায়োরিটি দিচ্ছি বা আমি সেফটিকে প্রায়োরিটি দিচ্ছি। এখন আপনি ফ্রিডমকে কেন প্রায়োরিটি দিবেন? আপনার যে সিচুয়েশন, আপনার বুঝতে হবে যে আমি যদি ফ্রিডমকে প্রায়োরিটি না দিই তাহলে আমার বোনের লাইফে কি ইমপ্যাক্ট পড়তে পারে। সে হয়তো বা আমাদেরকে না জানায় বের হয়ে যেতে পারে, রাইট? সে হয়তো বা আমাদেরকে মিথ্যা বলে বাইরে ঘুরতে যেতে পারে, সে হয়তো বা যদি তাকে আটকায় রাখা হয় তাহলে সে হয়তো বা ডিপ্রেশনে পড়ে যেতে পারে, আর সে হয়তো বা উল্টাপাল্টা কিছু একটা করতে পারে, তাই? এগুলো হচ্ছে কি আপনি যদি তাকে ফ্রিডম না দেন তাহলে এটা হচ্ছে তার কনসিকুয়েন্স, রাইট? এখন আপনার আর সে যে যেতে চাচ্ছে, হ্যাঁ, তো বাইরে যাবে, যাওয়ার পরে এখানে কি ফ্যাক্টরস গুলো কি কি আছে, কাদের সাথে যাচ্ছে বা সেখানে সিচুয়েশনটা কিরকম, এটাও তো আপনি কি করবেন? বুঝবেন না? অনেক বাবা মারা এটা বোঝে না, আগেই হচ্ছে না বলে দেয়, রাইট? তো সেটাও র‍্যাঙ্ক করতে হবে। মানে আপনার দেখেন আপনার যে ডিলেমাটা ক্রিয়েট হলো, এই ডিলেমাটার রিজন গুলো কি কি, সেটাতে আবার কি করতে হবে? 1 নাম্বার রিজন কোনটা, 2 নাম্বার রিজন কোনটা। এখন রিজন গুলো এই যে 1 2 নাম্বার যে দিব, এটা কিভাবে করব? ইম্পর্টেন্স ওয়াইজ, তাই না? কোনটা রিজন বেশি গুরুত্বপূর্ণ, কোন রিজনটা বেশি সেনসিটিভ, সেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। এভাবে আপনার কি ফ্যাক্টরস গুলোকে আপনার নাম্বারিং করতে হবে, র‍্যাঙ্ক করতে হবে। সেটাকে আমার কোন স্টেপে নিতে হবে? স্টেপ 3 তে নিতে হবে। ওকে? এটা কি আগের পড়াইলেন নাকি এটা নতুন? নতুন আমি মানে স্টেপ 3 লেখা রাখছি, আবার 3 আসলে স্টেপ 2 তে, স্টেপ 1 এ হচ্ছে আপনি প্রবলেম ডেসক্রাইব করছেন, হ্যাঁ? স্টেপ 2 তে সেই প্রবলেমটা এথিক্যাল কিনা সেটা ডেসক্রাইব করছেন, ডিটারমিন করছেন। স্টেপ 3 তে আপনি র‍্যাঙ্ক করছেন, প্রবলেমের আপনার রিজন গুলোকে র‍্যাঙ্ক করছেন 1 2 3 4 প্রায়োরিটি ওয়াইজ। আচ্ছা, স্টেপ 4 এ গ্যাদার ইউর ইনফরমেশন। আপনি যে প্রবলেমটাতে বা সিচুয়েশনটাতে পড়েছেন, সেই সিচুয়েশনটাতে একটা এথিক্যাল ডিলেমা, তাই না? তার মানে এখানে এথিক্যালি অনেক রাইট এন্ড রং এর আপনার সংমিশ্রণ আছে। সেই ইনফরমেশন গুলো আপনার গ্যাদার করতে হবে। লেটস সে আপনার এই যে এক্সাম্পলটা প্রথমে দিলাম যে এমপ্লয়ি চুরি করেছে বা ঘুষ নিয়েছে, হ্যাঁ, সেটার এগেইনস্টে কি কি লস আছে সেটা আপনার
আপনার জানতে হবে, সে কেন চুরি করলো সেটা আপনার জানতে হবে। মানে আপনার সকল ধরনের ওই সিচুয়েশনের সারাউন্ডিংস, মানে ওই সিচুয়েশনটা যে ক্রিয়েট হয়েছে সেই সিচুয়েশনের সব ইনফরমেশন আপনার জানা থাকতে হবে বা গ্যাদার করতে হবে। যদি জানা না থাকে তাহলে সেটা জানতে হবে। যদি আপনার ইনফরমেশন সব না থাকে তাহলে আপনি একটা রং ডিসিশন কিন্তু নিয়ে ফেলতে পারেন। ওকে, সো স্টেপ 4 এ আমরা সব ইনফরমেশন গ্যাদার করব। আচ্ছা, ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনার কি কি ফ্যাক্টস থাকবে দেখেন। ডু ইউ হ্যাভ অল দ্য নোন ফ্যাক্টস? Do you understand the applicable laws and legalities? আপনি কি অ্যাকচুয়ালি সব laws and legalities গুলো বোঝেন কিনা বা জানেন কিনা? Do you have all relevant policies available to review? আপনার কোম্পানিতে যে পলিসি গুলো আছে সেগুলো সবগুলো আপনার সঠিক কিনা বা রিভিউ করতে হবে কিনা, বা সব পলিসি আপনার কাছে আছে কিনা আপনার কোম্পানি, সেগুলো আপনার জানা আছে কিনা। ওকে, আচ্ছা। And are you clear about the individual's view and personal values? আর যদি না থাকে সেক্ষেত্রে কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি কনসালটেশন করতে পারেন অথবা মিটিং করতে পারেন। যেহেতু আমরা এটা কোম্পানির পার্সপেক্টিভে দেখছি, সো কি হতে পারে, আপনি হয়তোবা ওই এমপ্লয়িটার সম্পর্কে প্রপারলি নাও জানতে পারেন, রাইট? যে তার পাস্ট রেকর্ডস সম্পর্কে না জানতে পারেন, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি কিন্তু কনসাল্ট করতে পারেন আদার এমপ্লয়িজদের সাথে। বুঝতে পেরেছি? স্টেপ 5 এ কি করতে হবে? স্টেপ 5 এ we need to review any applicable code of ethics. রিভিউ করতে হবে যে আপনারা কোড অফ এথিক্স সম্পর্কে তো পড়াশোনা করছি আমরা, তাই না? কিছু আপনার সার্টেন লস থাকে বা কিছু স্ট্যান্ডার্ড কোড আছে যেগুলো আমাদের ফলো করতে হয় এথিক্যালি। সো সেগুলোর মধ্যে কোনোটা আপনার এই কেসের মধ্যে অ্যাপ্লিকেবল কিনা বা রিভিউ করতে হবে কিনা এটা আপনার বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ করতে হবে স্টেপ 5 এ, দ্যাট ইজ আপনার কোম্পানিতে কিছু এথিক্যাল কোড থাকতে পারে, তাই না? কিছু এথিক্স মেইনটেইন করেন, আপনার পলিসি মেইনটেইন করেন এথিক্যালি, সেগুলোতে আপডেট করা পসিবল কিনা বা সেগুলোতে আপডেট করতে হবে কিনা এটাও আপনার চিন্তা করতে হবে। ওকে, লিস্ট অল পসিবল অ্যাকশনেবল অপশনস। তার মানে এখন কি করতে হবে? আপনি সব ইনফরমেশন পেয়ে গেলেন, আপনি ফার্স্টে প্রবলেম ডেসক্রাইব করলেন, এরপরে প্রবলেমটা এথিক্যাল ডিলেমা এটা ডিটারমিন করলেন, এরপরে কি করেছেন? স্টেপ 3 তে র্যাঙ্ক করেছেন। র্যাঙ্ক করেছেন হচ্ছে প্রবলেমের রিজনগুলোকে, তাই না? প্রবলেমটা কেন হচ্ছে এই রিজনগুলোকে র্যাঙ্ক করলেন। র্যাঙ্ক করার পরে এরপরে কি করলেন? ইনফরমেশন গ্যাদার করলেন যে এই রিজনগুলো কেন হচ্ছে বা সারাউন্ডিংসটা কি, ওভারঅল ইনফরমেশন গ্যাদার করলেন। এখন কি করবেন? এখন আপনার রিভিউ করবেন, সেটাকে রিভিউ করলেন, তাই না? যে হচ্ছে আপনার কোডে কোনো চেঞ্জেস আনতে হবে কিনা বা যেই কোডগুলো আছে সেগুলো কোনোটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে কিনা, এভাবে আপনি রিভিউ করলেন। এখন আপনার কাছে সবকিছু আছে, এখন আপনি কি করবেন? এটার পসিবল ডিসিশন কি কি হতে পারে সেগুলোকে লিস্ট করেন। ঠিক আছে? যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনার কাছে কিন্তু এখন বেশ কয়েকটা ডিসিশন চলে আসবে। যখন আপনি চিন্তা করবেন ডিপলি, অলরেডি আপনার 5টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আপনার না অবশ্যই একটা ডিসিশন আসবে না, দেখবেন একের অধিক ডিসিশন আসবে, সেগুলোকে লিস্ট আউট করেন। আচ্ছা, লিস্ট আউট করার পরে এখন কি করবেন? প্রত্যেকটা ডিসিশনের যে আউটকাম আসবে সেগুলোতে আপনার বেনিফিট এবং লস
কতটুকু কি থাকতে পারে বা সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার যদি কোনো কস্ট বেয়ার করতে হয় সেটা কতটুকু থাকবে এগুলোকে বের করে, ঠিক আছে? এন্ড আপনার যদি এই ডিসিশনগুলো অবভিয়াসলি কি করবেন, আপনার যদি এরকম মাল্টিপল ডিসিশন থাকে আপনি আপনার এমপ্লয়িজদের সাথে বা আপনার যারা কো-ওয়ার্কার আছে তাদের সাথে শেয়ার করতে পারেন এন্ড তাদের পয়েন্ট অফ ভিউ নিতে পারেন। ওকে, সো স্টেপ 6 এ আমাদের অপশনগুলো ডিটারমাইন করতে হবে। এই তিনটা স্টেপ 6 এর মধ্যে এই তিনটা সাবসেকশন আমাদের ফলো করতে হবে। ওকে, এখন স্টেপ 7 এ এসে কি করব? স্টেপ 7 এ আমাদের সিলেক্ট করতে হবে একটা পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন। কিভাবে সিলেক্ট করব? ফার্স্ট অফ অল we need to remove the least desirable option, তার মানে যেটাতে সবথেকে নেগেটিভ কনসিকোয়েন্সেস থাকবে সেগুলো আমার বাদ দিয়ে দিতে হবে। ওকে, এরপরে remove any which you cannot put into action, এরকম কোনো ডিসিশন নিলেন যেটা অ্যাকচুয়ালি শুধু কল্পনাই করা যায় কিন্তু এটাকে আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবো না। ওকে, remove any options which break the value system of those affected, এমন কোনো ডিসিশন যেটা আপনার মানে যারা এই ডিসিশনের সাথে জড়িত যে মানুষগুলো তাদের ভ্যালিউজকে এফেক্ট করে এরকম কোনো ডিসিশন নেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। যদি আপনার ওই ডিসিশনের মধ্যে এরকম কোনো ডিসিশনের অপশন থেকে থাকে তাহলে সেটাকে আমি রিমুভ করে দেব। Recognize that your final choice will be impacted by your personal values, বুঝতে পারছেন? এটা অবশ্যই আপনার ফাইনাল ডিসিশনটা আপনার ভার্চু এর সাথে ম্যাচ করতে হবে। ভার্চু মানে তো বোঝেন, পার্সোনাল ভ্যালুস মানে আপনার ব্যক্তিত্ব, আপনার মোরালস এর সাথে যেন ম্যাচ করে। আদারওয়াইজ আপনি ডিসিশনটা যখন নিয়ে নেবেন 2 দিন পরে নিজেই রিগ্রেট করবেন, সো এটা হওয়া যাবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, স্টেপ 8 এ হচ্ছে এখন কি অ্যাকশন চুজ করে ফেলছি, এখন এটাকে ইমপ্লিমেন্ট করব, দ্যাটস ইট। ওকে, जो ধরা বলে না আমরা তো চিন্তা করব না, ডাইরেক্ট আগে মাইন্ড নেই, ডাইরেক্ট অ্যাকশন নেব, কিন্তু ম্যাথ ডিসিশন চিন্তা করব। এখন যখন আপনি মানে র্যান্ডমলি এরকম চিন্তা করবেন, মানে র্যান্ডম কোনো সিচুয়েশনের কথা চিন্তা করবেন তখন ঠিক আছে মানুষ এরকম অ্যাকশন নেয়, বাট লেটস সে আপনার ফ্যামিলির মধ্যে কেউ অ্যাকশনটা করছে, ঠিক আছে? ওর তো মাইন্ড নেই, ওরা তো মাইন্ড মার দেয়, মার দিয়ে সেটা তো ঘরের মধ্যে থাকে, রাইট? বাইরে তো আপনার এক্সপোজ করে না, রাস্তায় মারছে আপনাকে এটা খারাপ আছে পারে চাইল্ড ল্যাঙ্গুয়েজ আছে ওটা। আচ্ছা তার মন খারাপ করছে। আচ্ছা এগুলো হয় না। রাস্তায় মেরে থাকে সেটাও বুঝবেন যে হচ্ছে রাস্তায়ও আপনাদের রিলেটিভসদের মধ্যেই মারছে, বুঝছেন? মানে ওভাবে এক্সপোজ ফার্স্টেই করবে না, পরে বুঝবে যে কি করছে। ডাইরেক্ট রাস্তায় ফেলে দেবে। জায়ার পাশে রেখে জায়ার পাশে রেখেছে এগুলো বাসায় সবাই শিখিয়ে দাও। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাসায় আগে শিখায় না, আজকে বাসায় গিয়ে বাসাটা শিখিয়ে বলা আমরা মাকে মাইর খাবে। আমাদের এলাকার মানে আমাদের এই জায়গাটায় আচ্ছা আমরা